নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কনক চলে এসেছি আবার একটা নতুন সকালের নতুন ভিডিও নিয়ে। সকালবেলা তিনজনে একসঙ্গে উঠে যাওয়া মানে আগে বিছানাটা গুছিয়ে নেওয়া। বিছানা যত তাড়াতাড়ি গোছানো হয় মনে হয় কাজটা যেন তাড়াতাড়ি হবে। যাই হোক, ঘুম থেকে উঠে এখন বিছানাটা তুলে নিচ্ছে আগে। আজকে আর বিছানা তোলা ছাড়া বাসি কাজের কোনো কাজই দেখাইনি, কেননা ওই যে পুরনো নাইটিটা ছিল আর ওটার গলা এত বড়, আমার না ভাল লাগে না ওরকম নাইটি। তাই আর কোনো ক্যামেরা অন করিনি, অফ ক্যামেরার মধ্যে পুরো কাজটা করেছি। তারপরে সব কাজ সেরে একেবারে স্নান করে চলে এসেছি রান্নাঘরে। এখন রান্নাঘরে দুধ গরম বসিয়ে দিয়েছি। আর আজকে দুধ গরম করতে যা অবস্থা হয়েছে আমার কি বলবো। আর নাস্তার জন্য আজকে একটু পাস্তা বানিয়ে নিয়েছি। পাস্তা একটুখানি ছিল, যেটুকুনি ছিল পুরোটাই বানিয়ে নিচ্ছি। একটু একটু করে খাবারগুলো শেষে করে দিচ্ছি, প্রায় যা কিছু এক্সট্রা পড়ে রয়েছিল। এই মাসে তো বাজার তুলিনি, ওই যতটুকু লাগছে ততটুকুই করে তুলে ইউজ করছি। আর দেখুন আজকে কোন তালে যে দুধ গরম বসিয়েছি, গ্যাসটার ফ্লেমটা কম লো করিনি, হাই ফ্লেমেই ছিল, যার কারণে দুধও পড়ে গেছে। হাই ফ্লেমে একটু যদি ধ্যান না রাখা হয় না তাহলেই দুধ পড়ে যায়। আর লো ফ্লেমে করলে দুধটা উথলে যায় ঠিকই, কিন্তু আর পড়ে যায় না। যাই হোক, গ্যাসটা মুছে দিলাম, না হলে সে আবার ওর উপরে রান্না করলে তখন দাগ পড়ে যাবে। আর এখন এই যে পাস্তাও হয়ে গেছে, মেয়েকে দিয়ে দিচ্ছি। মা এখন স্নানে গেছে, মা স্নান করে এলে তখন পরে আমরা না খেয়ে নেব। রুটি হলে মেয়ে বলতো পরে খাবো, কিন্তু যেহেতু পাস্তা তো ও তাই বলছে আমাকে দিয়ে দাও, আমি খেয়ে নেব। কারণ বাচ্চাদের এসব জিনিসগুলোই বেশি পছন্দের, তাই না? ভিডিও এডিটিং করতে যদি 1 ঘন্টা সময় লাগে, ভয়েস দিতে মনে হয় আমার 1.5 ঘন্টা সময় লাগে, এতবার বন্ধ করতে হয়। যাই হোক, আজকে কুকারের মধ্যে আগে ডালটা বানিয়ে নিচ্ছি, কারণ একটু বেশি ডাল হয়ে গেছে। ওই কৌটোতে ভালো করে হবে না, তখন সে আবার কৌটো খুলে গেলে ভাতে পুরো হয়ে যাবে। তাই ভাবলাম আজকে একটু কুকারেই বানিয়ে নিই। অন্যদিন পাতলা পাতলা বানাই, আজকে জেনে বুঝে একটু বেশি দিয়েছি, রাত্রেরও হবে এখনেরও হবে, আর একটু পুরো পুরো করে দিয়ে করব, তাই একটু বেশি দিয়েছি ডালটা। অবশ্য মসুরের ডাল খুব একটা সময় লাগবে না, কড়াই দিলেও তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু বাইরে থাকা নানা রকম খরচার মাঝে আর কতই বা খরচা বাড়ানো যায়। তাই কুকারেই ডালটা বসিয়ে দিয়েছি, তারপরে ভাত বানাবো। তার জন্য চাল তো ধুয়ে রেখে দিলাম, একটু ভিজে যাবে। ততক্ষণে আমি মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি। আর এই যে জামা কাপড়গুলো, এগুলো মা কেচে দিয়েছে, সেগুলো এখন ছাদে এসে মেলে দিচ্ছি। মা ততক্ষণে পুজো করবে, তাই ভাবলাম যে মা যতক্ষণে পুজোটা করছে আমি জামা কাপড়গুলো মেলে দিই। আজকে দেখুন কত বাতাস দিচ্ছে, অনেক পরিমাণে বাতাস দিচ্ছে, আবার কখনো না। রোদটা অতটাও বেশি নাই, কিন্তু গরম আছে অনেক। মেঘলা ওয়েদারে বৃষ্টি যদি না হয় না, গরমটা যেন বেশিই লাগে, তাই না? জামা কাপড়গুলো ছাদেই দিয়ে দিচ্ছি, তাই কিছুক্ষণ রাখবো, তারপরে আবার ঘরে দিয়ে দেবো। আমি জানেন তো আগে নাইটি পরতে একদমই পারতাম না, কিন্তু এখন ওই যে শ্বশুরবাড়ি যাই তখন সে নাইটি পরতে হয়, তো যার কারণে নাইটিটা পরা হয়। আর এই নাইটি পরতে পরতে এখন অভ্যেস হয়ে গেছে অনেকটা। আর শ্বশুরবাড়িতে এরকম গোল গলার যে নাইটিগুলো হয় সবাই পরে, সেগুলো কেউ পরে না। আসলে আমার যাও পরে না, আর আমার ননদও পরে না, যার কারণে বড় গলার নাইটিই পরা হয়। বিয়ের পরে যখন শ্বশুরবাড়ি গেলাম, তখন তো আমার আমি নাইটির ব্যাপারে কিছুই জানতাম না। তখন আমার শাশুড়িও প্রথমবার আমাকে নাইটি কিনে এনে দিয়েছিল এরকম বড় গলার। ওই তখন থেকেই আমার নাইটি পরা একটু একটু করে শুরু হয়েছে। আর এরকমই আগে বাইরে পরতাম না, কিন্তু শ্বশুরবাড়ি যেতাম তখন তো নাইটি পরতেই হতো। এরকমই প্রথম প্রথম তো চুড়িদারেই পরতাম, শাড়ি যেহেতু পরতে মানা করতো। আমার শাশুড়ি বলতো এত ছোট্ট বাচ্চা, শাড়ি পরতে হবে না, শাড়ি পরে কষ্ট হবে গরমে, তাই আর শাড়ি পরতে দিত না। তখন নাইটি কিনে এনে দিয়েছিল 2টো, আর ওই নাইটি পরতাম বাড়িতে। তারপর থেকে ওই নাইটি কেনা হয়, বাড়ি যাই তখন 2টো করে কেনা হয়। আবার সেই 1 বছর পরে যাব, আরও সেই ওই নাইটিগুলো রেখে দেবো, তাই ভাবি এই যখন আসি তখন নিয়ে আসি, পরা হয়। আর এমনিতে আমি নাইটিটা খুব একটা পরিনি, কিন্তু এখন ইউটিউবে ভিডিও করার চক্করে আমার নাইটিটা যেন এবছর বেশি পরা হয়ে গেল। এতটা নাইটি আমি পরি না,
কিন্তু এখন রোজই দেখি নাইটি পরেই আমি নিজেও নিজেকে দেখি যে রোজই আমার নাইটি পরেই চলে যাচ্ছে। নয়তো আমার কত গরম হোক হোক আমি ওই হয় টি শার্ট প্যান্ট নয়তো চুড়িদারই পরি। বেশিরভাগ সময় চুড়িদারই পরি, যাতে টুক করতে বেরোনোর কথা হলে ওটা পরেই বেরিয়ে যেতে পারি। কিন্তু এখন চুড়িদারও সেলাই করাই নেই, অনেক দিন হয়ে গেছে। এই কুর্তি প্লাজো এগুলোই পরি এখন। আর এখন যেহেতু স্কুল ছুটি রয়েছে তাই নাইটি পরাটা আরও বেশি হচ্ছে। আর গরমে রোজ রোজ কী করব, নাইটি পরে। এদিকে ফুলকপিগুলো আপনাদের সাথে কথা বলতে বলতে কেটে নিয়েছি। ফুলকপিটা ভালো ছিল, একটাও পোকা ছিল না, কিন্তু তবুও একবার গরম জলে ভাপিয়ে নিচ্ছি, কারণ এখন অফ সিজনের ফুলকপি তো। আজকে বানাবো ফুলকপি ডাল সেদ্ধ করে নিয়েছি। আর ওই যে শুঁটি বলে, গোয়ারা শুঁটি না জানি না আপনারা কি বলেন, আমরা তো গোয়ারা শুঁটি বলে, ওই শুঁটিটা একটু আজকে পেঁয়াজ দিয়ে ভাজলাম। পেঁয়াজ দিয়ে কোনো কিছু ভাজা করলে আমার সেটা খেতে বেশি ভালো লাগে, করলা ভাজা হোক বা যেই হোক। এখন এদিকে ফুলকপিটা রান্না করব, তাই একটা কড়াইয়ে মশলা আর একটা কড়াইয়ে ফুলকপি বানিয়ে নিয়েছি। তার মধ্যে দেখুন অফ ক্যামেরার মধ্যে আবার রান্নাও সেরে নিয়েছি, ফুলকপি আলুর তরকারি, এদিকে শুঁটি ভাজা পেঁয়াজ দিয়ে। আর এই যে টিফিনটাতে একটু মেয়ের জন্য পাস্তা রেখে দিয়েছি, কারণ পাস্তা তো ও একটু পরে খুঁজবেই জানি। আর এদিকে ডালও বানানো হয়ে গেছে, তাহলে আজকে রান্না হয়ে গেল। আর একবারে তাড়াহুড়ো করে রান্না করা এই যে থালা বাসনের কি বলবো, পাহাড় জমে যায়। এরকম একটু একটু করে করলে কি হয়, একটু করি একটু ধুই, ওইভাবেই করতে থাকি। আর একসঙ্গে যদি সব থালা বাসন রেখে দিই তাহলে এরকমই হয়ে যায়, অনেকটা অসুবিধা হয়। জায়গাটা ছোট তো, তবুও একটা অভ্যেস হয়ে গেছে। রান্নাঘরে বেসিন থাকলে ভালো লাগে ঠিকই, কিন্তু এরকম থাকাটাও দরকার। কিন্তু থালা বাসন মাজার জন্য যদি বাইরে একটা জায়গা থাকে না, তাহলে বেশি ভালো হয়। সব জায়গাতেই সুবিধাটা পেয়েছিলাম যে বাইরে একটা আলাদা করে নল থাকতো, থালা বাসন বসে আরামসে মাজা যেত। কিন্তু এই ঘরটাতে সেটা পাইনি, তাই ছোট জায়গার মধ্যে অসুবিধাও হয়। কিন্তু এখন 2-3 বছর হয়ে গেল, অভ্যাসটাও হয়ে গেছে। আসলে কি বলেন তো, মানুষের অভ্যাসটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আর আমরা তো ভাড়া বাড়ি থাকি, যখন যেখানে থাকি তখন সেইভাবেই মানিয়ে নিতে হয় বাড়িওয়ালার সাথে। তারপরে এরকম পাড়া প্রতিবেশী তো রয়েছে, এমনকি আবহাওয়ার সাথেও মানাতে হয়। এখানে যেমন আছি, এখানে এত পরিমাণে গরম যে বলার কিছু নেই। আবার ঠান্ডার সময় এত পরিমাণে ঠান্ডা, তখনও থাকতে পারা যায় না। আবার গুজরাটে ছিলাম, তখন তো ঠান্ডাটা কম, গরম যদিও থাকে, কিন্তু সমুদ্র সাইডের কারণে গরমটা যেন এর থেকে কিছুটা কম। সময়ের সাথে সাথে, পরিবেশের সাথে সাথে, সব কিছুর সাথে মানাতেই তো জীবন পেরিয়ে যায়, কয়েকটা বছরের জীবন। তারপরে এই যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছে, শুকিয়ে যায়নি পুরো। বাইরে আর রোদ্রে বেশিক্ষণ রাখবো না, তাই এই যে বাইরে এখানে এবার মেলে দেবো। তার জন্যই এই যে জামা কাপড়গুলো সব এখানে জড়ো হয়ে যায়। আজকে যেহেতু রোদটা প্রথমে সকাল দিকটা কম ছিল, যার কারণে ছাদে জামা কাপড় দিয়েছিলাম। আবার যদি বেশি রোদ হয় তখন তো ছাদ যায়ও না, এখানে ভেজাগুলাই দিয়ে দিই। কিন্তু মাঝে মধ্যে জামা কাপড় একটু রোদ খাওয়ানোটাও ভালো। আর যে জামা কাপড়গুলো এখন এখানে মেলে দিলাম, বাস আরামসে শুকে যাবে। এখানটাতে তো রোদের একটু আসেই ছটা, তবুও এরকম যা গরম, তাতে তো শুকেই যাবে। আর এই যে মেয়ে একটু খেলছিল, ওই যে ক্লেগুলো হয় না, সে ক্লেগুলো নিয়ে কী খেলনা বানিয়েছে, তার ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম। ভিডিওর মাঝে স্মৃতি হয়ে থাকবে তার ছোটোবেলাটা। মেয়ে মানুষ তো, মেয়ে মানুষ মানেই হচ্ছে এই যে খেলনা বাটি নিয়ে খেলা, সে যেখানেই হোক। সে বলে না, ডেকে স্বর্গে গেলেও ধান বানে, তাই হচ্ছে মেয়ে মানুষ। তারপর আর কোনো ভিডিও করিনি, একেবারে বিকেলবেলা মাকে নিয়ে একটু এসেছিলাম ঘুরতে। রোজই তো বাইরে বেরোনো হয় কোনো না কোনো কাজে, প্রায়ই, রোজ না হলেও, কিন্তু মাকে নিয়ে সেভাবে ঘুরতে যাওয়া হয় না। তাই আজকে একটু সময় করে ভাবলাম যে না, আজকে একটু মাকে ঘুরিয়ে আনি। রোজ রোজ ঘরে বসে বিরক্ত হয়ে যায়, তাই চলে এসেছিলাম একটু বজরংবলী মন্দিরে। খুব একটা দূরে নাই, আবার খুব একটা কাছেও নাই, কিন্তু একা থাকলেও এইসব জায়গাগুলো আসতে পারা যায়। এরকমের পানিপথে ঘোরার জায়গা অনেক আছে, কিন্তু দূরে দূরে হাজব্যান্ড মানা করে যে একা যেতে হবে না। কিন্তু এই মন্দিরটা আমাদের থেকে অনেকটা সামনে, অনেকটা সামনে বলবো না, কিন্তু একটু সামনে, যার কারণে ভাবলাম এখানেই ঘুরিয়ে আনি। কারণ এই মন্দিরটা আমি অনেকবার এসেছি,
হাজব্যান্ড যখন থাকতো তখন তো প্রায়ই আসা হতো রবিবার করে বা ছুটির দিন করে। আর মঙ্গলবারে তো প্রচুর পরিমাণে পুজো হয়, ভিড় হয়, তখন আসা হতো যদি মঙ্গলবারে যদি একটু তাড়াতাড়ি ডিউটির থেকে আসতো। দেখুন 7টা বেজে পেরিয়ে গেছে, তবুও সূর্য এখনও অস্ত যায়নি। যাই হোক, মন্দির দর্শন হয়ে গেছে। এখন রোডের এই পাশে দাঁড়িয়ে আছি অটোর জন্য। আর এই পাশ থেকে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি মন্দিরটা। ওই যে বড় চূড়াটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে শিব মন্দির। আর এই বাকি দুটো হচ্ছে বজরংবলী মন্দির। এখানে অনেকটা সময় ছিলাম, কিন্তু সামনের থেকে চূড়াটা ফটো করা যায় না, তাই রোডের এই পাশে এসেই ফটোটা নিলাম, একটু ভিডিও করে নিলাম। এই যে এখন রোডের এই পাশে দাঁড়িয়ে আছি। দূর থেকে মন্দিরের চূড়াটা দেখতে খুব ভালো লাগে। এখানে শ্রাবণ মাসে ওই যে বোলবমগুলো আসে, তখন যা সুন্দর লাগে না, আর খুব সুন্দর সাজায়। যাই হোক, মন্দিরের দর্শন হয়ে গেছে। তার সামনে একটু নেহারটা আপনাদের দেখিয়ে দিই। এখানে দুটো নেহার আছে মন্দিরের সামনেই, এই পাশে একটা, ওই পাশে একটা। এটা ছোট নহর, এটাই আপনাদের একটু দেখিয়ে দিলাম। প্রথমে ভেবেছিলাম অটো করেই যাব, তারপর ভাবলাম না, অনেকদিন তো ঘরে বসেই থাকা হয়, চলো একটু হেঁটে হেঁটেই না হয়। একটু দূর হবে, কিন্তু কিছু অসুবিধা হবে না, একটু হাঁটাও ভালো, তাই না? যাবার সময় অটো করেই গিয়েছিলাম, আসার সময় হেঁটে হেঁটেই এসেছি। একটু সময় লেগেছে, কিন্তু একটু আলোবেলা ছিল তাই। যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।